রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিক সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবকিছু দেশের নিয়ন্ত্রণে নেই, ছাত্রদের নিয়ন্ত্রণে নেই, দেশের নিয়ন্ত্রণে নেই। এখন আসলে তাহলে কার নিয়ন্ত্রণে? আপনি কি বোঝাতে চান? আমি কি এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলাম? একদম এক্স্যাক্টলি, একদম। আমি এই জন্য আমি সরকারের নিয়ন্ত্রণে সবকিছু নেই বলেছিলাম এই কারণে যে আমরা তো যেরকম সিকিউরিটি দিতে যাচ্ছি বলে তো পারছিলাম না। নাকি বাইরের কারো নিয়ন্ত্রণে আছে সেটা? না, বাইরের কারো নিয়ন্ত্রণে থাকার কোনো প্রশ্ন ওঠে না। যেই কাউন্সিল এখন মানে দায়িত্বে আছে, আমি কিন্তু ক্ষমতা সরকারটা শব্দটা একেবারেই ব্যবহার করতে চাই না। এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করে আমরা সরে যাবো, এই হলো কথা। শেষ হয়নি। যে কাউন্সিল আছে আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করছে, কেউ অন্য কোনো দেশের জন্য বিট করছে না। এটা আমি একেবারে অন্তত আমার নলেজ যেটুকু আছে এটুকু আমার নিজের ব্যাপারে তো আমি নিশ্চয়তা দিতে পারি, কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না। কিন্তু আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিন্ত যে কেউই অন্য কোনো দেশের হয়ে বিট করছে না। মাননীয় উপদেষ্টা ভারতীয় হাইকমিশনার নিশ্চয়ই এসেছিলেন। ভারতীয় গণমাধ্যমে আমরা বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি এবং সেটা নিয়েও এক ধরনের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এক ধরনের পাল্টাপাল্টি চলছে, বিশেষ করে সংখ্যালঘুদের ব্যাপারে এবং অন্যান্য সবকিছু বিষয়ে। তাদের দিক থেকে আলাদা করে কোনো কনসার্নের বিষয় ছিল কিনা, বা আমরা তাদেরকে বলেছি কিনা যে যেহেতু একটা নেতিবাচক প্রচারণা চলছে ভারতে, আমরা কি আমাদের কনসার্নটা ফ্ল্যাগ করেছি? দেখুন, এটা কনসার্ন তো সরকারিভাবে করে কোনো লাভ নেই। যে ইস্যুগুলি এসছে বা যে প্রোপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে এটুকুই। এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজে, তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি। কারণ আপনারা দেখছেন যে কতটুকু কি হচ্ছে, সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করে, তারাও তো মিডিয়া দিয়ে কমপ্লেনটা করতেছে। আপনারা আপনাদের পজিশনটা নেন, তারা একটা পজিশন নিচ্ছে গ্রাউন্ডে না থেকে। এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কিছু সত্য তথ্য থাকতে পারে। আমরা চেক করছি। আমরা কিন্তু একটি কথা স্পষ্টভাবে এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স নিশ্চিত করেছে যে কোন ধরনের ভায়োলেন্স এবং যে মানুষের ক্ষতি করা, আগুন দেওয়া, অত্যাচার করা, কোনোটাকেই কোনো কারণেই সেটাকে অজুহাত যাই থাকুক না কেন সেটাকে টলারেট করা হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টিগেট করা হবে এবং যারা পারপেট্রেটর তাদেরকে আইনের আওতায় আনা হবে। 100% কখনো পারা যায় না, পৃথিবীতে কোনো কিছু 100% সমস্যার সমাধান হয়, কিন্তু আমরা ঐকান্তিক চেষ্টা থাকবে যে কেউ যেন ছাড় না পায়। এক্ষেত্রে কেউ কারো রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা কারো ধর্মীয় মতাদর্শের কারণে কোনো অবস্থাতেই তার উপর অত্যাচার করা যাবে না। যদি কোনো কেউ অপরাধ করে থাকে আইন সেটা দেবে। এর আগেও আমরা দেখেছি তারা সন্তুষ্ট কি অসন্তুষ্ট সে বিষয়টা বলা হয়নি। তো আজকে একটু জানতে চাচ্ছি কূটনীতিকদের অবস্থানটা কি ছিল, এটা একটা। আরেকটা হচ্ছে এইসব কূটনীতিকরাও হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গেও কাজ করেছেন, তারা তাদের কারেন্ট অবস্থা তার কারেন্ট অবস্থান সম্পর্কে জানতে চান, তাকে ফিরিয়ে আনা বা তার অবস্থান নিয়ে কোনো কিছু। আপনার পরবর্তী প্রশ্নের উত্তর আগে দিই। এই নিয়ে তারা একটি প্রশ্ন করেননি, কোনো কিছু জিজ্ঞেস করেনি তারা, কাজে এটা আমরা বরং বাদ দিই এখন। আরেকটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো যেহেতু গণতান্ত্রিক অনেক দেশের প্রতিনিধি হয়ে আমাদের এখানে ছিলেন, তো সেই জায়গা থেকে তারা নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেছেন? একটি শব্দ উচ্চারিত হয়নি, কারণ আমি পরিষ্কার করে দিয়েছি বিষয়টা যে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই, এটা স্টেটমেন্টে বলা আছে। এটা বিষয়টা হচ্ছে এখানে যে আমরা সময় এর ব্যাপারে বলছি না এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে আগামী 1 মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব, যে এটাকে লাইনে নিয়ে আসা, নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক জীবনযাপন যেন শুরু করতে পারে, অর্থনৈতিক কর্মকাণ্ড যেন শুরু হয়, এটা হলো আগামী 1 মাসের কাজ। তারপরে প্রশ্ন আছে যারা এই পরিবর্তন এনেছে তাদের তো কিছু পয়েন্টস আছে। তারা এতগুলি জীবন তারা যে দিয়েছে সেটা কি ওই আবার সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য? অবশ্যই না। কাজেই কিছু রিফর্মের প্রয়োজন হবে। সেই রিফর্মের প্রয়োজনে আসিফ নজরুল কালকে বলেছে যে ঠিক যেটুকু সময় থাকা দরকার আমরা সেটুকুই থাকবো, বেশি থাকবো না, কমও থাকবো। আমি এই কথাটাই আবার রিপিট করছি, যেটুকু প্রয়োজন পড়বে সময় সেটুকু আমরা থাকতে হবে এবং রিফর্মগুলি অন্তত পথে এনে দিয়ে যেতে হবে। সবকিছু কেউ করে দিতে পারে না, কিন্তু যেন তাদের মৌলিক যে চাহিদাগুলো আমাদের এই ইয়াং জেনারেশনে আছে সেটা যেন সেদিকে যেন যায়, সেটুকু আমাদের ব্যবস্থা করে দিতে হবে। স্যার, খুব স্পেসিফিকলি জিজ্ঞেস করছি
সেটা হচ্ছে কি আমাদের ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, এমনকি ভারত প্রত্যেকের সাথে কৌশলগত সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, অংশীদারিত্ব সম্পর্কের নানান ফেজ এবং ডায়লগ গত কয়েক বছর চালু ছিল। এবছর বেশ কিছু ডায়লগ হওয়ার কথা ছিল, হয় নাই। কবে থেকে আপনারা শুরু করবেন বলে আপনারা চিন্তা করছেন, কিংবা আপনি এবং এফএসআর আলোচনা করেছেন? আমার আগের উত্তরটা থেকে আপনি এর আংশিক উত্তর পাবেন। সেটা হলো যে ঠিক এই মুহূর্তে আমরা তো, তবে একটা কথা, আমরা কিন্তু কোনো কিছু অ্যাবান্ডন করছি না। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়, এটাও আমরা উল্লেখ করেছি, যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বাইলেটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে, সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। তারপরেও আমরা তো চেষ্টা করবো যে আমাদের স্বার্থ যাতে আরো এগিয়ে যায়, সেটা আমরা সবসময় চেষ্টা করবো। যেখানে আমরা মনে করবো যে এখানে আমাদের স্বার্থ কিছুটা বিকৃত হয়েছে, অথবা যে আমাদের অ্যাডিকুয়েটলি আমাদের স্বার্থ দেখা হয় না, সেখানে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা। তবে এমন নয় যে এই ইস্যুগুলি থেমে আছে। আমরা কিন্তু বিভিন্ন ফোরামে, বিভিন্ন মিটিংয়ে, সেগুলিতে আমাদের অবস্থান, আমাদের পার্টিসিপেশন এবং আমাদের অবস্থান ব্যাখ্যা করা, এগুলি কিন্তু চলতে থাকে।